কিন্তু যেটা প্রফেসর ইউনুস যেটা বলছেন সেটা আমি বলি, আমাকে নিয়ে দুইটা কথা বলা হয়েছে। হ্যাঁ কোথাও মাস্টারমাইন্ড শব্দটি ইউজ করে না। মাস্টারমাইন্ড ইজ এ ব্যাড ওয়ার্ড। মাস্টারমাইন্ড ইজ এ ওয়ার্ড, আপনি বলবেন হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড, মাস্টারমাইন্ড অলওয়েজ ব্যাড ওয়ার্ড। প্রফেসর ইউনুস নট মাস্টারমাইন্ড রিয়েলি শব্দটা ব্যবহার জনাব আলম, না নট না রিয়েলি মাস্টারমাইন্ড ব্যাড ওয়ার্ড না। কারণ কারণ মাস্টারমাইন্ড বলতে বুঝায় হচ্ছে কুশীলব। অনেক সময় আপনি এই যে এখন বিশ্বকাপ চলতেছে, আপনি দেখবেন একটা টিমের ধারণা চেঞ্জ করে দেওয়ার জন্য একটা মাস্টারমাইন্ড শব্দ ব্যবহার করে। জি, আমার কাছে শুনে আমি বলি মাস্টারমাইন্ড শব্দটা শুনে আমার কাছে খারাপ লাগে না। আচ্ছা আপনি বলেন, আপনি বলেন, আমার প্রশ্ন। খালেদ ভাই আমি বলি আমি বলি ফাজিল মানে হচ্ছে মানে না, ফাজিল মানে ডিগ্রি পাস না, ডিগ্রি পাস না রে ভাই। ফাজিল মানে হচ্ছে যার মধ্যে না না বেফুজুল ফজিলত আছে, না না যে ফজিলত আছে। এই যে আপনি যেগুলো বলতেছেন এটাই হচ্ছে যে ফাজিলের মিনিংটা বদলে গেছে। মানে ফাজিল মানে হচ্ছে যার মধ্যে ফজিলত আছে, যার মধ্যে মর্যাদা আছে, রাইট রাইট, যে মর্যাদাবান হইলো তাকে ফাজিল বলে। হ্যাঁ, এটা ডিগ্রি পাস। আচ্ছা ঠিক আছে, না আমি যোগাযোগের ছাত্র ভাই, আমি কোনোটেটিভ মিনিং আর ডিকশনারি মিনিং এর সেমেন্টিক মিনিং এর কথা বুঝি। আমি তর্ক করব না, আমি শুধু দুইটা স্টেটমেন্ট, হ্যাঁ আপনি বলেন তো, হ্যাঁ মেক করি, হ্যাঁ বলেন, দুইটা স্টেটমেন্ট মেক করি। জি, আমাদের শফিকুল আলম ভাই যে স্টেটমেন্টটা দিবেন অ্যাবাউট মি, এবং প্রফেসর ইউনুস যেটা দিবেন, এখানে মাস্টারমাইন্ড শব্দটা বলেন স্যার, খুবই ক্যাটাগরিক্যালি শব্দটি ইউজ করছেন, ব্রেইন বিহাইন্ড। হ্যাঁ, এবং এই ব্রেইনস বিহাইন্ড আপনি যে কোনো ওয়েস্টার্ন ডিবেটে বা পলিটিক্যাল তর্কে এটা বলে যে হ্যাঁ, হি ইজ ওয়ান অফ দা মানে কি বলা যায়, পিপল হু হ্যাভ থট অ্যাবাউট দিস থিংস। ওকে, তো বিষয় হচ্ছে এটাকে বাংলাদেশে যে ফ্রেমিংটা করেছে, ইট হ্যাজ মানে মানে মেড সো মাচ ডিফিকাল্টি ফর মি। সো মানে যাই হোক, এটা আমি বলতে চাই আর কি। তো এটা আমি বলতেছি যে মেটিকুলাস ডিজাইন, উনি যে শব্দটা ইউজ করছেন, অথবা এরপরে যেটা হয়েছে, উনি ওনার জায়গা থেকে উনি স্টোরি টেলিং এর জন্য বলেন, এই পুরো ঘটনাটাকে উনি সারা দুনিয়া ব্যাপী স্টোরি টেলিং করেন, উনি যেভাবে বলছেন এটা একটা। কিন্তু সাধারণ জনগণের কাছে এটা হচ্ছে প্রথম দিকে অবশ্যই রাজনৈতিক নেতৃত্ব যারা ছিল, স্টুডেন্ট লিডারশিপ, তাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা ছিল যে এটাকে একটা জমাইতে হবে। এবং জমছে যখন সরকার রিয়েক্ট করছে, এবং সরকার রিয়েক্ট খুব ব্রুটালি করছে, এবং ব্রুটালি করার কারণে সরকার অজনপ্রিয় হয়েছে। জনগণ বুঝতে পারছে যে ছাত্ররা যদি নামে এবং নেমে যদি শহীদ হইতে পারে, ওয়াই শুডন্ট উই, এবং ওয়াই শুডন্ট উই জয়েন দেয়ার মার্চ এন্ড প্রটেস্ট। এবং মানুষ তখন নামছে, মা বোনেরা নামছে, খালারা নামছে। তো কখন নামছে? যখন ছাত্ররা একটা উদাহরণ তৈরি করছে যে আমরা নামছি, আমরা শহীদ হইছি, এন্ড এই যে তোমরা এবার নাম। এবং শহীদ হইয়া তারা এই সাক্ষ্যটা দিচ্ছে যে ওকে, নাও উই হ্যাভ। আমার এখানে দুইটা খালি, আমি একটু আগানোর জন্য আমার খালি দুইটা খালি এখানে প্রশ্ন। আমি শব্দর ওই সিমেন্টিক মিনিং এর দিকে আমি না যাই, কনোটেটিভ মিনিং এর দিকে আমি না যাই। আপনাকে যদি ব্রেইন বিহাইন্ড পরিচয় করাই দিতে গিয়া ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু সেটা শুধু কথার কথা বলেন নাই, উনি আপনাকে নিয়ে গেছেন সেখানে ক্লিন্টন ফাউন্ডেশনে সে বক্তৃতা দেওয়ার সময় আপনাকে উনি স্টেজে উঠে পরিচয় করাই দিচ্ছেন। কারণ উনি এটা মিন করছেন, এটা একটা হঠাৎ ঘটনা না। মেটিকুলাস ডিজাইনের ক্ষেত্রে ওইটা বলতে গেলে আমার কাছে মনে হয় শুধু এটা স্টোরি টেলিংয়ের জন্য এটা হঠাৎ ঘটনা না। তাও যদি আমি আপনার কথা মেনে নিই যে আচ্ছা এটা একটা হঠাৎ ঘটনা হইতে পারে, তাহলে আপনি আমাকে বলেন তো, যেই আন্দোলনের মধ্যে ছাত্রদের দেখিয়ে দেওয়া পথে জনতা এবং সবাই অংশগ্রহণ করলো, সেই আন্দোলনের যেইটাকে আমরা ক্ষমতার ভাগাভাগি বলি, সেই ক্ষমতার ভাগাভাগিতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক আপনারা যারা সুন্দর করে কথা বলেন, বেশি করে পড়ালেখা করছেন, তারাই কেবলমাত্র ক্ষমতার ভাগাভাগির অংশীদার কেন হইলেন? মানে সেইটার অংশীদার কেন? মানে যেই ছাত্র, আমি সহজ করে আমার যে কাছে যতটুকু খবর আছে, আমি তখন জার্মানিতে ছিলাম, সহজ করে যতটুকু করে বলি, যেই ছাত্ররা পথ দেখাইছে ঢাকায়, আপনারা একইভাবে ঝিনাইদহে বা কুমিল্লায় বা আমার পার্বত্য চট্টগ্রামেও সেই ছাত্ররা ওই জেলা শহরেও রাস্তায় নাইমা, কারণ আবু সাইদ স্বয়ং রংপুরের ঘটনা, একইভাবে পথ দেখাইছে। কিন্তু ক্ষমতার ভাগাভাগিতে আপনারা গেলেন, আপনারা লিড করলেন কেন? মানে আপনারা কিভাবে নিজেদেরকে নিজেরা প্রতিনিধিত্বশীল বললেন? মানে কেমনে? ওই আন্দোলনের তো কোনো নেতৃবৃন্দ ছিল না, ছিল সমন্বয়ক। আপনারা মানে এটা কেমনে করলেন, এবং এই পরিচয়টা তখন আপনারা কিভাবে মাইনা নিলেন? এখানে তো ধরনের রিপ্রেজেন্টেশন বলতে তো দুনিয়াতে একটা শব্দ আছে, কিন্তু মানে কয়েক হাজার মানে আন্দোলনরত যারা আছে তাদেরকে, বা যারা আহত শহীদ হয়েছে তাদের ফ্যামিলি মেম্বার, এইভাবে কিন্তু কখনোই রিপ্রেজেন্টেশন নিশ্চিত হয় না। রিপ্রেজেন্টেশন মানে হচ্ছে আমরা এদেরকে মাইনে নিছি। এখন আপনি যদি বলতে পারেন আজকে রিট্রোস্পেক্টিভলি আমার নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, মাহফুজ আলমকে পছন্দ হয় না, ওরা না ক্ষমতা কুক্ষিগত করছে, এই কথাটা আগস্ট মাসে কেউ বলছে? সেপ্টেম্বর মাসে? অক্টোবর মাসে?
কিন্তু নভেম্বর 69 সালের মাসে। উদাহরণ আপনি দিলেন জনাব আলম, কিন্তু 69 সালে 69 আপনি 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 যাদের কথা আপনি বললেন, যারা লুকায় ছিল পরে বাইরে আসছে, যারা এই কাজ করছে, তারা কেউ গিয়া কি ক্ষমতার মানে যেটা হচ্ছে ক্ষমতা কাঠামো এবং পুরনো বন্দোবস্তের ক্ষমতার কাঠামোটা মানে তারা সেই ক্ষমতার মধ্যে গিয়ে বসছে, তাদের কেউ বা কখনো বসে? আচ্ছা, আপনাকে একটু বললি, হ্যাঁ 69-এ যখন শেখ মুজিবুর রহমানকে এরা বের করছে স্টুডেন্টরা কি জন্য, হ্যাঁ শেখ মুজিব উইল লিড দ্য স্ট্রাগল এগেইনস্ট পাকিস্তানিজ। হুম সেখানে শেখ মুজিবুর রহমান যখন লাহোরে গোল টেবিলে বসলেন, তখনকার পত্রিকাগুলো একটু দেখেন, হুম তখন কিন্তু স্টুডেন্ট লিডাররা অপোজ করছে যে আপনারা আমরা বের করছি কি আপনারা এই গোল টেবিল মিটিং করার জন্য নাকি। হ্যাঁ, শেখ মুজিবের এই স্ট্র্যাটেজি নির্বাচনী রাজনীতি সফল হয়তো প্রমাণিত হয়েছে, বা এটা এটা আমরা আলোচনা করতে পারি। কিন্তু কথা হচ্ছে স্টুডেন্টরা, আমি তো মনে করি স্টুডেন্ট না, শুধু স্টুডেন্টদের জন্য আরো সংবেদনশীল, আরো মানে কি বলা যায়, আরো স্টুডেন্ট বা এই জেনারেশনকে কোনো না কোনো ভাবে গাইড করতে চায়, গাইড এবং সাথে সাথে হচ্ছে যে মানে এলিভেট করতে চায়, এরকম আরো লোককে এখানে নিয়ে আসা দরকার ছিল। মানে ক্ষমতা তো মানে স্টুডেন্টদের ক্ষমতা, গাইড করতে চায় নাকি মানে মানে কাদের নিয়ে আসা আমি দরকার বললাম ছিল? আমি বললাম যে এইটা আপনি ধরেন না, এই আফরাইজিংটা তো স্টুডেন্ট লেড আফরাইজিং, পিপল ওয়ার দেয়ার বাট হ্যাঁ লেড বাই স্টুডেন্টস। ওকে তাহলে স্টুডেন্টরা ক্ষমতার যদি ভাগিদার হয় এবং ভাগিদার হওয়াটাকে যদি আপামর জনগণ মেনে নেয়, প্রশ্ন না করে, আপনি আজকে রেট্রোস্পেক্টিভলি প্রশ্ন করছেন, আমরা শেখ মুজিবের প্রশ্ন করি, কিন্তু শেখ মুজিব 1971 সালের 72 সালে 10 জানুয়ারি যখন ঢাকা শহরে নামছে, কোন বাপের বেটা তাকে প্রশ্ন করছে? করে নাই না তো। না, সেটা তো এখন আপনি বাপের বেটাত্ব আনতেছেন, কিন্তু এই বাপের বেটাত্ব তো আরেক কথা হইলো। বাপের বেটাত্ব তো এক কথা হইলো, কারণ প্রশ্ন কে করবে? আমি তখন আপনাদের সমর্থন করি, আরেকজন আপনাকে যে সমর্থন করে, পুরো বাংলাদেশ হ্যাঁ, আপনাদের হ্যাঁ, সমর্থন করতেছে। না, না, আপনাদের মনে রাখবে যে ইমরানের সরকারের কথাই কিন্তু বাংলাদেশে এই সব বাতি টাতি বন্ধ হয়ে গেছিল। সেইটা তো একটা মোমেন্ট, সেটা ইমরানের, সেইটা তো হ্যাঁ, মোমেন্ট, হ্যাঁ, সেটা তো একটা মোমেন্ট হ্যাঁ, না। আপনি ইমরানের সরকারের কথা, আপনি যদি ওই যে পত্রপত্রিকার কথা বললেন, তাহলে পত্রপত্রিকা দেখেন, বাতি বন্ধ করে দিয়েছিল বাংলাদেশের সব জায়গায়। আমার মনে আছে, বাংলাদেশের সব জায়গায় বাতি বন্ধ করে দিয়েছিল ইমরানের সরকারের কথা, ওই সব বাতি, জায়গায় বলতে ওই বাতি অনেক জায়গায়। আওয়ামী লীগ হ্যাঁ এবার শেখ হাসিনার নির্দেশে ইমরানের সরকারের মুখশ্রিত বয়ানে তারপরে বাতি আওয়ামী লীগ বন্ধ ইমরানের করছে। সরকার, ওকে, সেটা আমরা, না না, সেটা ওকে, মানুষ, আমরা এই তর্কে সেটা না আপনি যাই খালি খালেদ শেখ ভাই। হাসিনা বললে অর্ধেক বলবেন, অনেক মানুষও করছিল, আসলে একটা মোমেন্ট হয়। আমি অর্ধেকটা মানেন, অর্ধেকটা মানেন, হ্যাঁ, হ্যাঁ আমরা আগে অর্ধেকটা বলি না, না, আমি কিন্তু বললাম আমি যে বলছি যে শেখ হাসিনার নির্দেশে যেমন বাতি বন্ধ করা হয়েছিল, কিছু কিছু মানুষ এমনিও বন্ধ করছে, যারা ইমরানের সরকারের পরে অনেক শত্রুতে পরিণত হয়েছে। ইমরানের সরকারের অনেক, হইতে এটা পারে, একটা মোমেন্ট, হইতে পারে, একটা খুবই। আপনি আমাকে বলেন, আপনি হ্যাঁ, যদি এখন বলেন যে ওই সময় কে বাপের বেটাত্ব, তাহলে ওই বাপের বেটাত্ব দেখেন এটা শেখ মুজিবের কথা আগায় ব্যাপারে, না, কথা আগায় না। শেখ মুজিবের ব্যাপারে, না না, আপনি জুলাইয়ের ব্যাপারেও বলছেন যে ওই সময় কে বলছে যে জুলাইয়ের ব্যাপারে, জুলাইয়ের ব্যাপারে আমি বাপের বেটা শব্দটি ইউজ করি না, শেখ মুজিবের ব্যাপারে বলছি, এটা ইচ্ছা করেই বলছি। কারণ ইচ্ছা করে বলছি এই জন্য, শেখ মুজিবুর রহমান উনি হচ্ছে যে আনডিসপিউটেড লিডার ছিলেন এই ইস্ট বেঙ্গলের, ইস্টার্ন বেঙ্গল, এবং উনি 71-এর পরেও ছিলেন। উনি 72-এর সংবিধান এবং এই পুরো প্রক্রিয়াটার ভিতরে উনি রাষ্ট্র ব্যবস্থা পুনর্গঠনের ক্ষেত্রে ওনার ব্যর্থতা এবং সব স্টেটসম্যানশিপ আচরণের অভাব, আরো হাজারো কারণে উনি উনি মানে মানুষের কাছে মানে একটা মিশ্র চরিত্রের মানুষ হয়ে গেছেন, এবং এখন তো ওনার মেয়ের কারণে মানুষ ওনাকে অপছন্দ করে। কিন্তু বিষয়টা হচ্ছে কি, আপনি যখন একটা ইতিহাসে বসেন, আমি কেন এটা বলতেছি, আপনি শব্দে পড়ে থাকেন না, আপনি যদি আগান, যেটা হচ্ছে আমি কেন কথাটা বলছি, যে লেজিটিমেসি যেটা, আপনি যদি ওই গভর্নমেন্টে স্টুডেন্টরা না হয়তো অনেক, আমি আপনাকে শুধু একটা কথা বলি, ওই সময়ে একটা পরিস্থিতি এরকম ছিল যে লেজিটিমেসি ক্রাইসিসে পড়তে হইতো গভর্নমেন্টকে। ওকে, হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি শব্দের না আটকালাম। আসেন লেজিটিমেসি ক্রাইসিসটা নিয়ে যদি একটু অল্প একটু যদি চর্চা করি, যে আপনাদের কাছে মনে হইলো যে এই একটা বিপ্লব করে একটা দেশের প্রধানমন্ত্রীকে আরেকটা দেশে হেলিকপ্টারে করে পাঠায় দেওয়ার পর ওই দেশে, উনি, আমরা পাঠাই দিই নাই, উনিই পালাই গেছে। আচ্ছা পালা যাওয়ার পরে যে দেশে সরকার নেই, তখন আপনার কাছে মনে হইলো যে এই দেশের আসলে লেজিটিমেসিটা এমনভাবে রাখতে হবে যে ওই প্রেসিডেন্টের কাছে গিয়ে আপনাদের শপথ নিতে হবে, একটা তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তী সরকারের কাঠামো সংবিধানের মধ্যে খুঁজে বাইর করতে হবে, ওই বিচার বিভাগের 106 ধইরা ওইভাবে ওইটা লেজিটিমেট করতে হবে, ওইটা কেন মনে হইলো, মানে ওইটা কেন মাথায় আসলো? ওইটা মনে হয়নি রে ভাই, মানে বিষয়টা হচ্ছে যে যেটা করছে সেটা আর যেটা করতে পারতো সেটা নিয়ে যদি আমরা আলোচনা করি, আলোচনা রাত শেষ হয়ে যাবে, আমার এখানে রাত, আপনার ওখানে দিন। সো আচ্ছা, বিষয় হচ্ছে আপনার, আমার 5 তারিখ 6 তারিখ জিনিসটা কি, 5 তারিখ বিকালে সন্ধ্যায়ও যখন চ্যানেল 24 গিয়ে ছাত্ররা, ইনক্লুডিং মি, যখন আমরা কথা বলতেছি, এট দ্যাট টাইম আমরা ভাবছি যে শহীদ মিনারে, ওই সময় অলরেডি শাহবাগ শহীদ মিনারে আমাদের প্ল্যান যে শহীদ মিনার থেকে সরকার গঠন করা হবে, শহীদ মিনার থেকে সরকারের শপথ হবে। আমি আপনাকে আমি ফ্যাক্ট বলতেছি,
ওকে। এবং আমার যারা যারা আছে, যারা সহকর্মী আছেন, বেঁচে আছেন, ওরা আল্লাহর রহমতে ওদেরকে জিজ্ঞাসা করতে পারে। হুম 6th আগস্ট সেম আইডিয়া, হুম 7th আগস্ট সেম আইডিয়া, 8 আগস্টে প্রফেসর ইউনূস যখন আসছেন তখনও পরিকল্পনা এটা ছিল যে শহীদ মিনারে উনি যাবে, উনি জনগণের মধ্যে থেকে শপথ গ্রহণ করবেন। ওকে। আমি এটা বলতেছি। হুম হুম ফলে আপনি এটাকে কিভাবে সংবিধানের কাঠামোটা কেন লাগে, কেন আমরা সংবিধান বলছি যে 72 সংবিধান চাই না, হ্যাঁ, কেন আমরা অনেকগুলো সংবিধানকে নিয়ে কেন এত মানে মানুষের ভিতরে এত 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 কথাবার্তা, হ্যাঁ, এটা তো শুরু হয়েছে, আমরা শুধু বলি নাই, এটা রাষ্ট্রীয় সংস্কার আন্দোলন হাসনাত বাইরা থেকে শুরু করে বিএনপির লোকরাও বলছে, সব ধরনের রাজনৈতিক যারা বিরোধী দল ছিলেন ওই সময় তারা বলছে, এখন হয়তো তারা বলে তুলে গেছেন আর কি। তো বিষয় হচ্ছে আপনার, তাহলে প্রশ্নটা কি, আপনি সংবিধান এক্সট্রা কনস্টিটিউশন বা কনস্টিটিউশনের বাইরে গিয়ে একটা সরকার গঠন করবেন, গঠন করে ওটাকে পরিচালনা করবেন। ওই ক্ষেত্রে 5 তারিখে যখন সারাদিন মিটিং হয় রাজনৈতিক দলগুলোর সাথে, স্টুডেন্টদেরকে বাদ দিয়ে, এবং রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা, আমি রাজনৈতিক দলগুলো বলতে শুধু বিএনপি বলতেছি না, জামাত ইসলামী, তো তারা মিলে যখন এই সভা মানে মিটিং করেন, এবং ওই মিটিং এ ছাত্রদের প্রতিনিধি নামে কয়েকজনের 2-3 জনকে নিয়ে যাওয়া হয়, যারা আসলে ভুয়া, এবং ছাত্রদের মানে ভুয়া বলতে কিছু নাই, মানে তারা আসলে ছাত্রদের ওই অর্থে যে এটা সংগঠন ছিল বা যে কাঠামো ছিল এই কাঠামোর ভিতরে না। তারা তাহলে কারা, এটা কি বলা যাবে? ওই ছাত্র প্রতিনিধিরা কারা, নাকি এটা আপনি বলতে চান না? না, এটা আপনি চাইলে দেখতে পারেন, ওকে ওকে। অনলাইনে এটা আছে, দুইজন গেছে, এটা ওই দিনের নোটেও আছে, বঙ্গভবন থেকে যে প্রেস রিলিজ পাঠানো হয়েছে ওখানেও আছে। তাহলে কি একটু So you can বলবেন, see that. বলবেন আমাদের দর্শকদের একটু? না, আমার তো নাম মনে নাই রে ভাই, আচ্ছা আমি ঠিক, তো আচ্ছা ওদের নাম মনে নাই, মনে রাখতে আচ্ছা হয়তো ঠিক পারবো আছে না। ঠিক আছে, ওকে হ্যাঁ, ওকে ওকে নাম মনে রাখতে পারবো না, কিন্তু আমি আপনাকে রেফারেন্সটা দিয়ে দিলাম বঙ্গভবনের ওই দিনের প্রেস রিলিজটা, ওকে প্রেসিডেন্ট অফিস থেকে যেটা যেটা বের হয়েছে। তাহলে বিষয় হচ্ছে এইসব প্রক্রিয়া কিন্তু চলমান ছিল। এখন ছাত্ররা কতটুকু বিপ্লবী হইতে পারে, আজকে তো মানুষের মধ্যে এই প্রশ্ন রিয়েল কারণেই আছে, মানুষের হতাশা, এক ধরনের আশাভঙ্গের কারণেই আছে যে আসলে বিপ্লবী সরকার সম্ভব ছিল। আমরা তো বলি নাই যে বিপ্লবী সরকার সম্ভব না, আবার বলি নাই যে বিপ্লবী সরকার করাটাই আমাদের আমাদের মানে আমরা করতে পারতাম কিন্তু করি নাই, এটাও কিন্তু বাস্তবতাকে পুরোপুরি ব্যাখ্যা করে না। কেন বলি, এটা এত একটা জটিল একটা পর্ব, এই 5 আগস্ট থেকে 8 আগস্ট পর্যন্ত, এটা যে যতভাবে বলুক, আমি মনে করি যে প্রত্যেকটাই কোনো না কোনো সত্যকে ধারণ করবে, অনেকগুলো সত্য মিলে এটা নিয়ে একদিন কথা হবে। আজকে হয়তো আমি বলতেছি, আরেকজন বলবে, তখন হচ্ছে এটা একটা একটা পুরা সত্যটা চিত্রটা আপনি পাবেন। কিন্তু আমাদের স্টুডেন্টদের জায়গা থেকে যদি আপনি শুনতে চান, আমরা আসলে চাইছি একটা পরিবর্তন সরকার, এই সংবিধানের কাঠামোর ভিতরে যাতে আমরা না ঢুকি, সেটা আমরা চাইছি। ওকে। তারপরে হ্যাঁ, আমরা স্টুডেন্টরা চাইছি। তারপরে এটা একটু তারপরে হচ্ছে যে আপনাকে বলি বাংলাদেশের অবস্থা 5 আগস্ট থেকে 8 আগস্ট আপনি যদি ওই সময় দেশে থাকতেন দেখতেন, তখন প্রশ্নটা হয়ে গেছে, দ্যাট কোট আন কোট স্টেবিলিটি এন্ড পিস, আপনি হিন্দুদের উপর হামলা, আপনি এর পরবর্তীতে আপনি 8 আগস্টের পরেও যদি দেখেন, একটা দীর্ঘ সময় পর্যন্ত একটা একটা অস্থিরতা, এই অস্থিরতা কিন্তু যে কোনো গণঅভ্যুত্থান বিপ্লবের পরে এই অস্থিরতাটা হয়, এই অস্থিরতাটাকে আপনি মানে কনসলিডেট করার জন্য সাংগঠনিক ফোর্স আপনার ছিল, আমাদের ছিল না। আমাদের পুরা বাংলাদেশে যে বিপ্লবী ফোর্স থাকা দরকার, যাদেরকে দিয়ে আপনি কনসলিডেট করবেন পাওয়ার, এবং পাওয়ার কনসলিডেট করে একটা সরকারকে আপনি নিয়ে আসবেন, যে সরকার খুব দ্রুততার সময়ে কিছু সংস্কার, কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো পরিবর্তন করে নির্বাচন দিবে। সেই প্রাতিষ্ঠানিক সাংগঠনিক কাঠামো আমাদের ছিল না। আমাদের ছিল লাখ লাখ মিলিয়নস অফ পিপল, যারা হাসিনাকে পতন করতে চাইছে, কিন্তু তাদেরকে দিয়ে আপনি এই পুরা ঘটনাটা একটা বিপ্লবী সরকার গঠন করে এটাকে সাস্টেইন করাবেন, সেটা তো আমরা পরেও পারি। যদি প্রফেসর ইউনূসের গভর্নমেন্টের, আমাদের গভর্নমেন্টের যদি আপনি ব্যর্থতার যদি একটা কারণ যদি কেউ শুনতে চায়, আমি বলবো এটা হচ্ছে পলিটিক্যাল কমিউনিকেশন ডিসঅর্ডার। যে আমরা আমরা কমিউনিকেশন করতেছি কার সাথে, আমরা 8 আগস্টের পরে আমরা গভর্নমেন্টে, আমি তো গভর্নমেন্টে ঢুকছি 28 আগস্টে, আমি স্যারের সাথে আমি ছিলাম হচ্ছে অ্যাজ এ স্পেশালিস্ট, এন্ড আই হ্যাড টু ডিল উইথ মেনি পলিটিক্যাল ইস্যুস। তখন আমরা কিন্তু কল দিতাম বিএনপি নেতাকে, আমাদের তো কোনো নেতা নেই ভাই, আমাদের তো আছে সাধারণ জনগণ। সাধারণ জনগণ তো বিএনপিও করছে, জামাতও করছে, কেউ আওয়ামী লীগ ফ্যামিলিরও ছিল, কেউ হচ্ছে বিভিন্ন ধরনের মানুষ। সেটা এক 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 শিলা মানুষ না, মনোলিথিক না, তারা একটা চিন্তা না, একটা কাঠামোবদ্ধ কিছু না, তারা তো 10 ধরনের। যখন শ্রমিক অঞ্চলে অনেকগুলো ভায়োলেন্স এবং আপনার অস্থিরতা তৈরি হয়েছে, এবং সরকারকে তো এগুলো মানে মোকাবেলা করতে হবে, কারণ আমাদের শ্রমিকদেরকে টিকাইতে হবে, শ্রমিক প্রতিষ্ঠানগুলো টিকাইতে হবে, গার্মেন্টস এটাকে ঠিক করতে হবে, যেটা আমার কাছে মনে হয় যে
এই পর্যন্ত আমি যত ব্যাখ্যা শুনছি, আপনার ব্যাখ্যাটা আমার কাছে মনে হয়েছে যে আপনি সেই সময়কার একটা প্রকৃত চিত্র বা আমি একটা দেখতে পাইলাম চোখের সামনে। কারণ 5, 6, 7, 8 তারিখে কারণ কেন বিপ্লবী সরকার না হয়ে একটা কাঠামোবাদী বা সাংবিধানিক কাঠামোর একটা সরকারের দরকার হয়েছিল সেটা আমার কাছে খুবই, কিন্তু আমার একটা প্রশ্নও আসে। আপনি কিন্তু খুবই মানে খোলা মনে আপনি স্বীকার করে নিলেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা যারা এই গণ অভ্যুত্থানটা ঘটাইছে, যারা এই নেতৃত্ব দিচ্ছিল, তাদের তো ওই সাংবিধানিক মানে ওই সাংগঠনিক কাঠামো ছিল না যাতে তারা এই ব্যাপারগুলি কন্টেইন করতে পারে। আপনি যারা সংখ্যালঘু তাদের উপরে হামলার কথা বলছেন, শ্রমিকদের সাথে এক ধরনের সংঘর্ষের কথা বলছেন, পুলিশ বাহিনীর কথা আপনি বলেন না, আমি বললাম, ইত্যাদি নানা রকম। কিন্তু কোনো অসুবিধা নেই, হ্যাঁ, পুলিশ বাহিনীর কথা আমরাই বলছি এবং জি, আমরা পুলিশ বাহিনীর হ্যাঁ, যে মানে 54 সদস্য, আমি বলি জি, ফর রেকর্ড, জি, 54 জন পুলিশ সদস্য যারা শহীদ হয়েছেন, যারা বা মারা গেছেন, যেটাই বলেন না কেন বাংলাদেশে যে ভাষা ইউজ করেন, বিষয় হচ্ছে তাদের পরিবারকে সরকার থেকে অর্থ সরবরাহ করা হয়েছে, এটা আমরা নিজেরা করছি। আমি নিজে এই যে absolutely। বিষয়তে, তো হ্যাঁ, জি, আমরা তালিকাও করছি, আমরা তাদেরকে অ্যাজ নাগরিক হিসেবে তাদের পরিবারের জন্য সহযোগিতা করছি। তো এখন বিষয় হচ্ছে যে যে কোনো ভায়োলেন্স, এখন এই ভায়োলেন্সটাকে আপনি আসলে কোনটা কম কোনটা বেশি এসব দিয়ে না আসলে না, আপনি আমি বিচার আমি করবেন। বেশি কমে যেমন আগে সেটা আসতে আমরা চাই না, না। আপনি একদম যেরকম পরিস্থিতি ব্যাখ্যা করলেন, আমি আসলে দেশের বাইরে থাকলেও তখন আমি জার্মানিতে, কিন্তু আমি 5, 6, 7, 8 এই 4 দিন আমি ছুটি বাতিল করে আবার কর্মক্ষেত্রে আসছিলাম, মানে ডয়েচে ভেলেতে। তো সেই 5, 6, 7, 8 তারিখে আমাকে খেয়াল করতে হয়েছে। তো আমি আপনার কাছে আমার প্রশ্ন, আপনি কিন্তু বললেন যে ছাত্রদের কিন্তু সেরকম সারা দেশব্যাপী একটা সাংগঠনিক কাঠামো ছিল না যেখান থেকে একটা আপনারা কোন একটা নির্দেশ দিলেন বা কোন একটা স্বেচ্ছাসেবক বাহিনী তৈরি করে তাদেরকে রক্ষা করতে চাইলেন, সেটা আসলে সম্ভব ছিল না। কিন্তু যাদের ছিল, অর্থাৎ যেগুলি পুরনো রাজনৈতিক দলগুলা, বিএনপি, জামায়াত বা যারা অন্যভাবে ছিল, তাদেরকে কি আপনি ওই সময়কার এইসব পরিস্থিতির জন্য দায়ী করেন যে তারা এটা কন্টেন্ট করতে পারে বা কিছু ক্ষেত্রে ইন্ধন জুগিয়েছে? হ্যাঁ, না আমি হচ্ছে যে এইভাবে মানে জেনারেলাইজেশন করব না। হুম, সেটা তো হচ্ছে যে মানে আপনার মুক্তিযুদ্ধের পরেও তো বাংলাদেশে হিউজ পরিমাণ মব ভায়োলেন্স, এবং মব ভায়োলেন্স না শুধু আজকে যে অর্থে মব ভায়োলেন্স বলে, এটা আপনি 72 সালের পত্রিকায় পড়লে এটাকে কম মনে হবে। হুম, হ্যাঁ, এগুলো আমরা বলতে চাই না। কারণ আমরা হচ্ছে যে আমরা মানে এগুলো হচ্ছে যে ইতিহাসের পিছনে, ইতিহাসের পিটিয়ে ইতিহাসকে বয়ানের বিরুদ্ধে বয়ানের যুদ্ধ করে আসলে কত দূর অগ্রসর হওয়া যায়, সাধারণ মানুষ দেখছে স্টুডেন্টরা কত দূর কি করছে। তো যাই হোক, এটা শুধু মিডিয়া ন্যারেটিভ দিয়ে সবকিছু কম ম্যানিপুলেট করতে পারলে হাসিনা আজকেও ক্ষমতায় থাকতো। তো মিডিয়া যারা চেষ্টা করতেছে, এই চেষ্টা আসলে ফলপ্রসূ হবে না। সাধারণ ছাত্ররা কিন্তু ঘরের ভিতরে আছে, যেই মা জন্ম দিছে ওই মায়ের সাথে আছে, যেই বাবা জন্ম দিছে ওই বাবার সাথে আছে, যে চাচা দেখছে ওরে দেখছে এতদিন ধরে ওর সাথে আছে। ফলে ছাত্রদের বিরুদ্ধে আপনারা হচ্ছে যে অনেকগুলো ন্যারেটিভ সেট করবেন আর সাধারণ জনগণ এটা বিশ্বাস করবে, এটা সম্ভব না। তো যাই হোক, সেটা করুক, কিন্তু বললাম যেটা যে 72-এর পরে এই ঘটনাগুলো ঘটছে, এটাকে কন্টেইন করার যে প্রশ্ন হচ্ছে কন্টেইনটা সাধারণ জনগণ করছে। আপনি যদি জানার চেষ্টা করেন, আমি মনে করি ওই সময় জিনিসগুলো ডকুমেন্টেড হওয়া দরকার ছিল। আমি জানি না কেউ করছে কিনা, ডাকাত আসবে, আসবে, বা বিভিন্ন রকম অনেক ধরনের গুজব সত্য মিলিয়ে যে অবস্থা তৈরি হয়েছে, বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে, একবারে 2 সপ্তাহ করে তো বন্যা হয়েছে বাংলাদেশে।